স্পোর্টস পলিটিক্স যে আসলে এত গভীর এবং এত কঠিন এটা আসলে আমার জানা ছিল না। আমি যদি আমার কাজে ফেল করি ইট উইল টেক মি 2 days টু রিজাইন। ক্রিকেটিং জার্নিতে আমি আসলে সংগঠকের থেকে বেশি ক্রিকেট প্রেমিক বলতে পারেন। বাট যদি পার্সোনাল গোল বলেন, আমি চাই গ্রাসরুট লেভেলে কাজ করতে, প্লেয়ার্স প্রডিউস করতে। আপনাকে আমরা সবসময় রংপুর রাইডার্সের সাথে দেখেছি, এই যে ক্রিকেটের সাথে আসা, এরপর এখন আপনি বিসিবিতে, সব মিলে সব গল্পই শুনবো। এর আগে শুনতে চাই যে আসলে ক্রিকেটের সাথে কখন থেকে প্ল্যানিং করেছেন, কখন থেকে এটাকে নিয়ে আসলে কাজ করার চেষ্টা করেছেন? আসলে যেটা হচ্ছে যে আমার ক্রিকেটের উপর ভালোবাসাটা আমার বাবার থেকে এসেছে। আমি ওনার সাথে ছোটোবেলা থেকে আমরা খেলা দেখে আসছি। ছোটোবেলা থেকে আমরা বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান ইন্ডিয়া খেলা যখন হতো তখন থেকে খেলা দেখা শুরু করি। তো আমি যখন বিদেশ থেকে পড়াশোনা করে আসি, আমি ক্যানাডায় পড়াশোনা ফিরে আসার পরে আমার প্রথম ক্রিকেটিং জার্নিটা শুরু হবে প্রবাবলি সামওয়্যার ইন 2012-13। তখন আমি বাংলাদেশে এসে প্রথম একটা সেকেন্ড ডিভিশনের টিম কিনি। সেকেন্ড ডিভিশনের টিম তখন মাতোয়াল নামের একটা টিম কিনি। তখন থেকে আমার ক্রিকেটের জার্নিটা শুরু। আমি আপনারা বলেছেন যে আমি রংপুর রাইডার্সের সাথে আপনারা আমাকে মাঠে দেখেন। আমি মাঠে যেতে এবং ক্রিকেটকে লাইভ উপভোগ করতে খুব পছন্দ করি। সো তখন থেকে আমি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের খেলায় একদম সকাল 6টার সময় যেয়ে মাঠের থেকে দেখা শুরু করি। সেখান থেকে আমার ভালোবাসাটা আসলে শুরু। তারপরে আমি যদিও প্রফেশনাল ক্রিকেট খেলিনি, কিন্তু আমি অনেক খেলাধুলা করতে পছন্দ করি। ওখান থেকে আমার শুরু, কিন্তু আসল অপরচুনিটিটা আসলে গ্রো করে যখন 2017-তে আমি রংপুর রাইডার্সকে জয়েন করি। সেখান থেকে আসলে আমার এখান থেকে ইন্ট্রোডাকশনটা শুরু, মানুষ আমাকে আসলে চিনতে শুরু করে। আমি অনেক ধন্যবাদ দিতে চাই রংপুর রাইডার্সের সাফান সোবান ভাইকে এবং ইশতিয়াক ভাইকে, তারা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছিল। সো তখন থেকে পরিচিতিটা শুরু, তখন থেকে আমি আসলে টিম গঠন করতে শুরু করি, প্লেয়ারদের সাথে থাকা শুরু করি। ইন দ্য মিন টাইম তখন তো আমাদের এই বাংলাদেশের লোকাল যে লিগ হয়, ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত, সেখানে আমার আগ্রহ বাড়ে এবং আস্তে আস্তে আমরা টিমের দায়িত্ব নেওয়া শুরু করি। ক্রিকেটিং জার্নিতে আমি আসলে সংগঠকের থেকে বেশি ক্রিকেট প্রেমিক বলতে পারেন। আমি খেলা উপভোগ করতে পছন্দ করি এবং যখনই মাঠে থাকি আমি চেষ্টা করি যে আমার টিমকে জিতিয়ে কীভাবে করে আনতে হয়। আমার এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা অ্যাকচুয়ালি নেই। আমি যখনই একটা টিম গঠন করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য অথবা টিম উঠানোর জন্য চেষ্টা করি। অনেকে আছে যেখানে আপনি দেখবেন যে একটা কাউন্সিলরশিপ রাখার জন্য বা কোনো কিছুর জন্য টাকা ইনভেস্ট করে থাকে, কিন্তু সেরকম লক্ষ্য আমার কোনো সময় ছিল না। এভাবে করে ক্রিকেটিং জার্নি শুরু হয়েছে, 2024 পর্যন্ত এসে গিয়েছি আলহামদুলিল্লাহ। রংপুর রাইডার্স এবং আমাদের ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমরা অনেক সাকসেস পেয়েছি, মাঝে মাঝে ফেল করেছি। বাট আমার কাছে মনে হয় ইটস এ নেভার এন্ডিং ড্রিম। আপনি যতই টুর্নামেন্ট জিতেন, যতই সাকসেস পান না কেন, ইউ আর অলওয়েজ আপ টু দ্য নেক্সট ওয়ান, যে আপনি নেক্সট ইয়ার কীভাবে করে জিতবেন। এবং এটার যে একটা অ্যাড্রেনালিন রাশ আছে, যে খেলাধুলার যে ভালোবাসার প্রতি রাশ, আমার কাছে মনে হয় ইটস সেকেন্ড টু নান। ইটস আ কাইন্ড অফ অ্যান অ্যাডিকশন। এবং আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমি ক্রিকেটের মাধ্যমেই বেঁচে থাকতে চাই। এবং আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য করি, কিন্তু যখন when it comes to cricket or any kind of sports I am willing to sacrifice anything. দারুণ বলছেন যে সাকসেসের কথা বলছেন। আপনি এবার বিসিবিতে আসছেন, বিসিবিতে কাউন্সিলরশিপে আপনি নিয়েছেন এবং আপনি যে মেরিনার্স, যে ঢাকা মেরিনার্সের যে ক্লাবটা, সেই ক্লাবটা থেকে আপনি আসছেন। এই যে বিসিবিতে আসা, এটার আসলে পরিকল্পনা কখন করছেন? পরিকল্পনা ওরকমভাবে কোনোভাবেই ছিল না, কিন্তু আমি যখন ছোটোবেলা থেকে ছিলাম, যেহেতু আমার বাবাও স্পোর্টসের মধ্যে ছিলেন এবং ওল্ড ইচ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, কোকো ভাই যখন দেশ ছেড়ে চলে যান তখন এই ক্লাবটার দায়িত্ব আমার বাবাকে দিয়ে যান। উনি যতটুকু চেষ্টা করেছেন যে সেইভাবে করে ওটার দায়িত্বটা পালন করতে। ওখান থেকে যেহেতু আমাদের পাড়ার ক্লাব, আমি ওখান থেকে আমাদের ইন্টারেস্টটা গ্রো করে। আমার কাছে মনে হয় যে ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাব থেকে আমি এখানে আসলে এখন কাউন্সিলর হয়ে আসছি। আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে এই অনার এবং প্রিভিলেজটা দিয়েছে। এই ক্লাবটা অনেক পুরনো একটা ক্লাব এবং এই ক্লাবের দায়িত্ব নিতে পেরে আমি আসলে নিজেকেই গর্ববোধ ফিল করি। দেখেন, মতিঝিল পাড়ার এত বড় একটা ক্লাবের থেকে যখন আসবেন তখন আপনার এটা একটা ভালো ফিলিং আপনাকে এভাবে করেই দিবে। ওনারা আমাকে এই রেসপেক্ট দিয়েছে, তার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। এবং বিসিবিতে এসেছি, এই স্বপ্ন আসলে যে কখন ঢুকেছে এটা বলা কঠিন, কিন্তু সবসময় মনে হতো যে আমি যদি কন্ট্রিবিউট করতে পারি এবং ক্রিকেটকে সার্ভ করতে পারি, তাহলে আপনার আলটিমেট গোলটা হবে যে আপনি বিসিবিতে এসে সার্ভ করবেন এবং একদম স্ট্রেইটভাবে আপনি ইম্প্যাক্টটা ফেলতে পারবেন। আমি যেখানেই কাজ করতে পারি না কেন, বা আমার যদি সুযোগ হয়, আমি যদি ইলেকশনে ভালো করে আসতে পারি, তাহলে আমি ক্রিকেটকে সার্ভ করতে আসতে চাই। নো পলিটিক্যাল এজেন্ডা, নাথিং লাইক যে আমার পাওয়ারে আসতে হবে। বা দেখেন, এই সিটটাকে আসলে মানুষ মূল্য খুব কম দেয়, কিন্তু আমি মনে করি যে এই সিটটাতে যখন আপনি বসবেন, আপনার পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল গোলের থেকে বেশি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করাটা ইজ মোর ইম্পর্টেন্ট।
যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশকে যতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশের ক্রিকেটকে ততটুকুই আমার চেষ্টা থাকবে। এবং সবাই দোয়া করবেন যে ইনশাল্লাহ যদি আমি আসতে পারি তাহলে আমি খালি শুধুমাত্র ক্রিকেটকেই সার্ভ করতে পারি। কোনো পার্সোনাল গোল আছে কিনা যে বিসিবিতে আসতে পারলে ডিরেক্টর হিসেবে, দেন আপনার কোনো এই পরিকল্পনা, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আসলে ক্রিকেটের সাথে আছেন, ক্রিকেটের যে জায়গাটা আসলে দীর্ঘদিন ধরে বলা হয় ঘরোয়া ক্রিকেটের যে মানদণ্ড সেটা সেভাবে উঠে আসতেছে না। আমরা আফগানিস্তান, এই যে এশিয়া কাপ, এখানেও আমাদের ভরাডুবির একটা দেখা যাচ্ছে, বা এর আগেরগুলোতেও। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে আছেন, আপনার পার্সোনাল কোনো লক্ষ্য আছে যে আমি আসলে এই জায়গাটাকে উন্নতি করার চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে? কারণ আপনার তো আসলে আপনি পাওয়ার জন্য কিছু যাবেন না বিসিবিতে, অবশ্যই বলছিলেন যেটা আপনি ব্যবসা বাণিজ্য করেন, দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে আছেন। আপনার বাবা এবং কি কোকো সাহেবের কথা বললেন আপনি, তারা কিন্তু দীর্ঘদিন এখানে দিয়ে গেছে অনেক কিছু। সেই জায়গাটায় আপনার তো কিছু নেওয়ার নেই, যেহেতু আপনি দিবেন এখানে, তো আপনি কোন জায়গাটা নিয়ে বেশি কাজ করবেন ক্রিকেটের? দেখেন, আসলে যতক্ষণ পর্যন্ত ইলেক্টেড না হই বা ইলেকশনে আমরা যদি ভালো না করতে পারি, পার্সোনাল গোল তো অবশ্যই আছে। আমি সবসময় মনে করি যে আপনারা দেখেছেন যে আমি যদিও টিম ডিরেক্টর হিসেবে কাজ করি রংপুর রাইডার্সে, আমি ওই ডাগ আউট প্লেয়ার্সদের নিয়ে কাজ করা অথবা প্লেয়ার্সদের সাথে আমার কী ধরনের একটা কানেকশন আছে, আমি সেই কানেকশনটা উপভোগ করতে খুব পছন্দ করি। পার্সোনাল গোলটা অবশ্যই আছে, বাট ইটস নট আপ টু মি। ইনশাল্লাহ যদি হয়ে আসতে পারি তাহলে তো অবভিয়াসলি তখন ডিসিশন নিতে হবে যে আমার জন্য কোন জায়গাটা ভালো হবে। বাট যদি পার্সোনাল গোল বলেন, আমি চাই গ্রাসরুট লেভেলে কাজ করতে, প্লেয়ার্স প্রডিউস করতে। আমার এই ফিলিংটা খুব ভালো ফিলিং একটা হয় যখন একটা প্লেয়ারকে আমি থার্ড ডিভিশন থেকে উঠিয়ে নিয়ে ন্যাশনাল টিম পর্যন্ত নিয়ে যেতে পারি। আ লট অফ প্রাইড যে যখন ফর এক্সাম্পল আমি যখন থার্ড ডিভিশন খেলি তখন থেকে অঙ্কন আমার টিমে খেলছে, আজকে যখন আমি ওকে ন্যাশনাল টিমে দেখি তখন আমার বুকটা কিন্তু গর্বে ভরে যায় যে এই ছেলেটাকে আমি থার্ড ডিভিশন থেকে খেলিয়ে এনে এই পর্যন্ত এনেছি। আমার কোনো ক্রেডিট নেই এটাতে, ক্রেডিট পুরোটুকুই ওর, কিন্তু আমি যখন দেখি যে ও আমার টিম থেকে উঠে এসেছে, সো আমি গ্রাসরুট লেভেলে কাজ করতে চাই। আমি এইচপি যদি বলেন বা যদি বলেন আন্ডার-19 গ্রাসরুট থেকে লেভেল থেকে যখন একটা প্লেয়ারকে প্রডিউস করবেন সেটার মতো শান্তি আসলে বাংলাদেশে নেই। এবং এই গ্রাসরুট লেভেলকে কীভাবে করে বড় করে বাংলাদেশ ক্রিকেটকে আগামী 12-14 বছরে কীভাবে করে আমরা একটা ওয়ার্ল্ড রেকগনাইজড একটা টিম হতে পারবো যেখানে এনি কম্পিটিশনে উই উইল গো অ্যাজ ফেভারিটস। দেখেন, চ্যাম্পিয়ন হওয়া ইজ নট দ্য লক্ষ্য, ইটস অ্যাবাউট বিল্ডিং দ্য স্কোয়াড, বিল্ডিং দ্য টিম। এবং আমার কাছে মনে হয় যে সেই সুযোগটা যদি আমার হয় তাহলে আমি সেটা উপভোগ করতে পছন্দ করব। বিসিবিতে যেহেতু আসতেছেন, বিসিবির জায়গাটা একটু ক্রিটিক্যাল থাকে, আমরা দেখেছি যে অতীতেও দেখেছি যে এই জায়গাটায় কাজ করতে অনেক বাধা থাকে, অনেক বিপত্তি থাকে। সেই জায়গাটায় এইসব চ্যালেঞ্জ নিতে কতটা আপনি প্রস্তুত? আমি আসলে স্পোর্টস পলিটিক্স যে আসলে এত গভীর এবং এত কঠিন এটা আসলে আমার জানা ছিল না। দেখেন, আমরা ক্রিকেট সংগঠক হিসেবে অথবা আমরা ইয়াং জেনারেশন হিসাবে, মানে আমাকে ইয়াং কনসিডার করতে পারেন আর কি অন্যদের সাথে করতে, সেভাবে করে আসলে আমরা এতটুকু পলিটিক্স আসলে আমরা বুঝি না। আমরা মনে করি যে ক্রিকেটকে সার্ভ করতে হলে চেলেই সুযোগ পাওয়া যাবে, কিন্তু আসলে সেটা এরকম না। আপনারা নিজেরাও দেখছেন কত ধরনের কমপ্লিকেশন চলে আসছে এই ইলেকশন কেন্দ্রিক সব জায়গা থেকে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে খুব একটা ডিফিকাল্ট জায়গা। বাট আমি এতটুকু বিশ্বাস করি যে যেই পাওয়ারে আসেন না কেন, যিনি প্রেসিডেন্ট হন না কেন, অথবা যাকেই আমরা ইনশাল্লাহ যারা কাউন্সিলররা ভোট দিয়ে আনবেন তাদেরকে ফ্রি স্পেস দেওয়া উচিত প্রত্যেকটা ডিরেক্টরকে। তাদের যেই কমিটিতে দেওয়া হবে তাদেরকে সেই ইন্ডিপেন্ডেন্সটা দেওয়া হবে যে তারা তাদের মতো করে কাজ করতে পারবে। এটা অনেক ইম্পর্ট্যান্ট। দেখেন, আমি একটা ছেলে ক্রিকেট সার্ভ করতে আসবো, আমাকে সেই ইন্ডিপেন্ডেন্স দিয়ে কাজ করাতে হবে। আমি অনেক বছর ধরে ক্রিকেট বোর্ডে চলে আসছে, কাজ করে আসছে, কিন্তু তারা কতটুকু সাকসেস পেয়েছে আমার আই হ্যাভ ডাউটস। বিকজ ওই সিটে বসে থাকবো খালি কাঠপুতুল হিসেবে, এবং আমি মনে করি যে আমি ডিরেক্টর হয়ে আছি, এইটা আমি আমার ফেদার ইন দ্য ক্যাপ লাগিয়ে ঘুরবো। আমি ওই ছেলে না। আমাকে যদি আমার মতো করে কাজ করতে না দেওয়া হয়, আমরা যদি ভালো মতো কাজ না করতে পারি, আমি লাইভ মিডিয়াতে কেন সব জায়গায় বলি, আমি যদি আমার কাজে ফেল করি ইট উইল টেক মি 2 days টু রিজাইন। আমি মনে করি যে আমার ব্যর্থতার কারণে হোক অথবা অন্যের কারো ব্যর্থতার কারণে হোক, ইফ আই থিঙ্ক আই এম ফেলিং তাহলে আই উইল রিমুভ মাই সেলফ। বাট আমার অনেক বিশ্বাস আছে যে আমাকে যদি ঠিক সময় দেওয়া হয় তাহলে আমরা একত্রিতভাবে যদি কাজ করতে পারি। দেখেন, একটা প্রেসিডেন্ট যেই হয় না কেন, উই উইল নট ওয়ার্ক ফর হিম। এটা সবার মধ্যে হতে হবে যে উই উইল ওয়ার্ক টুগেদার, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইচ আদার। সো টিম ওয়ার্ক হিসেবে যদি আমরা কাজ করতে পারি, আমরা মনে করি উই ক্যান টেক বাংলাদেশ টু নিউয়ার হাইটস অ্যান্ড বেটার পজিশন।